জিম্মিদের মুক্তি দিলেই হবে যুদ্ধবিরতি, বললেন বাইডেন। যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের MIT ও হার্ভার্ডের শিক্ষার্থীদের উপর চড়াও পুলিশ। বহিষ্কারের হুঁশিয়ারি, ক্যালিফোর্নিয়ায়ও ফিলিস্তিনের পতাকা হাতে সংহতি। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। মোদির ধারাবাহিকতা নাকি ক্ষমতার রদবদল? 10 রাজ্যের 96 আসনেই নির্ধারণ হবে ভাগ্য। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। কর্মরত চীনে খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্রনীতিতে। এবং সৌরঝড়ের প্রভাবে বিভিন্ন দেশে দেখা মিলছে নর্দার্ন লাইটসের। ইউরোপ আমেরিকার পর এশিয়ার আকাশেও বিরল অরোরা। স্যাটেলাইটে প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযান চালাতে মরিয়া ইসরায়েলি বাহিনী। নতুন করে পূর্ব রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর গাজায়ও রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে হামাস জানিয়েছে ইসরায়েলের হামলায় আহত এক জিম্মির মৃত্যু হয়েছে। চলমান পরিস্থিতিতে হামাস সব জিম্মিকে মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব বলে সিয়াটলে এক বক্তব্যে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এর আগে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও সাড়া দেয়নি ইসরায়েল। তারপরও বাইডেন হামাসের কোর্টেই বল রাখছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল বিভিন্ন দেশ। এবার যুক্তরাষ্ট্রের MIT ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামায় শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে পুলিশ। ধরপাকড় করা হয়েছে অনেককে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানিয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে চলছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। দেশটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর শিক্ষার্থীরা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেন। তবে ক্যাম্পাসে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়। চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করে MIT কর্তৃপক্ষ। বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারে আবারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। কিছু সময় দেরি করে অনুষ্ঠান শুরু হলেও কোনো আটকের ঘটনা ঘটেনি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানেও ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানান বিক্ষোভকারীরা। একই দিন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও একইভাবে পতাকা হাতে সংহতি জানাতে দেখা যায়। মার্কিন বার্তা সংস্থা APর হিসেবে এ পর্যন্ত প্রায় 2900 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে 10টি রাজ্যের 96টি আসনে। কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোট গ্রহণকে বাঁচা মরার লড়াই হিসেবে দেখছে বিজেপি। চতুর্থ দফার ভোটের আগেই সম্মুখ সমরে মোদি, কেজরিওয়াল, মমতার মতো শীর্ষ নেতৃত্ব। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন।
রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে চতুর্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন বিষয়ক সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। বর্তমানে কর্মরত আছেন চীনে। তবে তার আমলে ঢাকা মার্কিন পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রায় 10 বছর আগে বাংলাদেশের মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে কাজ করা ডেভিড স্লেটন মিল আবারও ফিরছেন ঢাকার পুরনো কর্মস্থলে। তবে এবার দায়িত্ব নেবেন মিশন প্রধান হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে পিটার হাসের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিলকে মনোনয়ন দেওয়ার পরপরই এ নিয়ে চলছে আলোচনা। নতুন রাষ্ট্রদূতকে নিয়ে প্রত্যাশা রয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদেরও। আশা করছি যে বাংলাদেশে এই নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা করবে এবং অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে দৌড়ঝাঁপ করায় ব্যাপক আলোচিত সমালোচিত হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ভোট শেষে 5 মাসের মাথায় তাকে ফিরিয়ে নিয়ে ঢাকায় নতুন রাষ্ট্রদূত দিচ্ছে ওয়াশিংটন। বিষয়টিকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। প্রেসিডেন্ট জো বাইডেন যে একজন দক্ষ কূটনীতিকবিদকে বাংলাদেশকে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রদূত হিসেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। ভূ রাজনীতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রয়েছে ভিন্ন মত। নতুন রাষ্ট্রদূত মনোনয়নকে খুব সোজা চোখে দেখতে রাজি নন কেউ কেউ। যদিও রাষ্ট্রদূত পরিবর্তনের সঙ্গে মার্কিন পররাষ্ট্র নীতির পরিবর্তনের নজির কম বলে মত বিশেষজ্ঞদের। 2014 সালে ঢাকার মার্কিন দূতাবাসে উপমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই কূটনীতিক। একই পদে বর্তমানে চীনে কর্মরত রয়েছেন তিনি। 2018 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও ব্যবসা বিষয়ক ব্যুরোর বাণিজ্য নীতি বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং তার আগে মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেন ডেভিড মিল। রাষ্ট্রীয় নীতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট মনোনীত ডেভিড মিলকে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে শুনানির মুখোমুখি হতে হবে। শুনানিতে যোগ্য বিবেচিত হলে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন ডেভিড মিল। বয়ে আনবেন নতুন কোনো বার্তা, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে করবে আরও জোরদার। এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 330 জনে। এদিকে তলিয়ে গেছে চীনের গুয়ানশি প্রদেশের বাড়িঘর, রাস্তাঘাট। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ব্রাজিলের প্রায় 5.5 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তানে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানি নেমে গেলেও শুক্রবার দেশটির বাগলান প্রদেশে শুরু হওয়া বন্যায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় বিপর্যস্ত ব্রাজিল। রিও গ্রান্দে দো সুল সহ বেশ কয়েকটি প্রদেশের পানি নেমে গেলেও এখনো থেমে থেমে হচ্ছে বৃষ্টি। দিনে দিনে প্রাণহানির সংখ্যা বাড়ায় লোকালয় পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের তীব্রতা বাড়ার মধ্যেই যুদ্ধের শঙ্কায় প্রতিবেশী পোল্যান্ড। এতেই সামরিক প্রশিক্ষণ নিচ্ছে দেশটির সাধারণ মানুষ। রাশিয়ার ভয়ে রাইফেল চালানো সহ রণক্ষেত্র থেকে নিজেকে বাঁচানোর কৌশল শেখাচ্ছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পশ্চিমাদের চ্যালেঞ্জ জানিয়ে চলতি বছরই পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে আরও ৬ বছরের জন্য মসনদে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন ভ্লাদিমির পুতিন। ২ বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধে জড়িয়েও রুশ রাজনীতিতে নিজের আধিপত্য ধরে রেখেছেন। সম্প্রতি ন্যাটোভুক্ত কোনো দেশ ইউক্রেনে সেনা মোতায়েন করলে ইউরোপের সঙ্গে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দেন পুতিন। আর এতেই শঙ্কিত হয়ে পড়েছে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড। পুতিনের ওই হুঙ্কারে দেশটির জনগণের মন থেকে রুশ ভীতি দূর হচ্ছে না বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। দেখছেন আন্তর্জাতিক সময়। অপরূপ অরোরায় মাতোয়ারা বিশ্বের বিভিন্ন দেশ, জাপান, চীন, ভারত, স্পেন সহ নানা দেশের আকাশ জুড়ে দেখা মিলল বিরল নর্দার্ন লাইটসের। তবে দৃষ্টিনন্দন এই আলো সাময়িকভাবে চোখের তৃপ্তি হলেও মহাকাশে স্যাটেলাইটগুলো খারাপ হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। আকাশ জুড়ে রং বেরঙের আলোর ঝলকানি, লাল, সবুজ, গোলাপি, নীলের মতো বাহারি রঙের নিচে চাপা পড়ে রাতের অন্ধকার। স্থানীয় সময় রোববারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গেল বিরল নর্দার্ন লাইটস। এদিন চীনের আকাশে হঠাৎই দেখা মেলে চোখ ধাঁধানো বর্ণিল এই প্রাকৃতিক দৃশ্যের। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দারা উপভোগ করেন মহাজাগতিক দৃশ্য। জাপানের উত্তরাঞ্চল থেকেও অরোরার সৌন্দর্য প্রত্যক্ষ করেছেন বাসিন্দারা। শুধু তাই নয়, ভারতের লাদাখের আকাশেও ধরা দেয় মনোরম আলোকছটার বিরল এ দৃশ্য। স্পেনেও গোলাপি বেগুনি রঙের মিশেল দেখতে পান স্থানীয়রা। বাদ যায়নি রাশিয়া, সুইজারল্যান্ডও। রঙিন আলোর মেলা দিক দিগন্তে ছড়িয়ে পড়ার কারণ শক্তিশালী সৌরঝড়। 2 দশকের বেশি সময় পর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানার পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া সহ নানা দেশের আকাশ জুড়ে বর্ণিল রং দেখতে পাওয়া যায়। এদিকে দৃষ্টিনন্দন এসব আলো সাময়িকভাবে চোখের তৃপ্তি হলেও বিশ্লেষকরা বলছেন সূর্যের বিরাট অংশ বিপুল সক্রিয় থাকায় সেখান থেকেই ক্রমশ চৌম্বক শক্তি বেরিয়ে আসছে। এতে মহাকাশে স্যাটেলাইটগুলো খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জিম্মিদের মুক্তি দিলেই হবে যুদ্ধবিরতি, বললেন বাইডেন। যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের MIT ও হার্ভার্ডের শিক্ষার্থীদের উপর চড়াও পুলিশ। বহিষ্কারের হুঁশিয়ারি, ক্যালিফোর্নিয়ায়ও ফিলিস্তিনের পতাকা হাতে সংহতি। এবং রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ। মোদির ধারাবাহিকতা নাকি ক্ষমতার রদবদল? 10 রাজ্যের 96 আসনেই নির্ধারণ হবে ভাগ্য। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।